নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজকে আহ, আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, তবে এই ভিডিওটি শেষ করবার ভিডিও। তো তোমরা এখন বলবে শুরুই হলো না, শেষ না, শুরু হয়েছিল, আগের পর্বে শুরু হয়েছিল। আমরা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সেমিস্টারে যে আদরিণী গল্পটি রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, গল্পটা শুরু করেছিলাম। তার প্রথম পর্ব আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি সেই ভিডিওটা, অতি অবশ্যই আগে গিয়ে ভিডিওটা দেখে আসো। আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি তার লিংক দিয়ে দিলাম, তোমরা সেই লিংকে ক্লিক করলে অবশ্যই পেয়ে যাবে সেই ভিডিওটি। আর হ্যাঁ, বলে রাখি, সেই ভিডিওতে আমি কিন্তু সবার আগে প্রেক্ষাপট আলোচনা করেছি। হোয়াট ইজ অ্যাটাচমেন্ট। আগে তোমাদের জানতে হবে অ্যাটাচমেন্ট জিনিসটা কি, সেই অ্যাটাচমেন্ট থিওরিটা কে এনেছিল, কি করে এনেছিল, সেই অ্যাটাচমেন্টে কি বলা রয়েছে। এইটা না জানলে কিন্তু এই গল্পটা ফিল করাটা ভীষণ পরিমাণ কঠিন। তো তোমরা এখন বলতে পারো যে বাংলা পড়তে পড়তে ইংরেজি পড়বো। না, ব্যাপারটা সেরকম নয়। তোমাদের জানতে হবে যে বাংলা এবং ইংরেজি বা সংস্কৃত বা উর্দু বা হিন্দি এরম কোনো কথা নেই। ভাষা শিক্ষা মানেই কোনো একটা সাহিত্য পর্যালোচনা করা মানেই তার আশেপাশের যে সমস্ত ভাষাগুলোকে কেন্দ্র করে একটা সামগ্রিক বিশ্লেষণ হয়ে থাকে, তার একটা চিত্ররূপ কিন্তু চলেই আসে। তাই আমরা জানবো শুধু পরীক্ষা দেওয়ার জন্য নয়, জ্ঞানের প্রসারের জন্যও বটে। তো সেই জায়গা থেকে আমি সমস্তটা ধরে ধরে আলোচনা করেছি। প্রথম পর্বটা, সেখানে আমি তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম। আর তারই সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা ইমেল আইডি, যদি কারোর কোনো এক্সট্রা ভাবে কিছু জানার থেকে থাকে, কোনো কোয়ারি থেকে থাকে, যারা এইখানে এই প্ল্যাটফর্মে জানাতে পারছো না, কমেন্ট সেকশনে বলতে পারছো না, তারা অতি অবশ্যই মেল করতে পারো আমাকে। আমি তোমাদেরকে সেইখান থেকে কিন্তু অতি অবশ্যই রিপ্লাই দেব। তো তাহলে আমি পুরো আগের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, অতি অবশ্যই দেখে তারপরে আমাদের এই দ্বিতীয় পর্বের আলোচনায় তোমরা প্রবেশ করো। আশা করি তোমরা উপকৃত হবেই হবে। তাহলে চলো আজকের শুরু করি চতুর্থ পরিচ্ছেদ থেকে। কি বলছে দেখো। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইয়াছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলিকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। তাহলে দেখো, বলতে চাই যে ওই যে কথা আছে না, চিরদিন কারো নাহি যায় একই রকম। তাহলে সত্যি চিরদিন কারোর একরকম যায় না। তিনি একটা সময়ে যেরকম দাপুটে মুক্তার ছিলেন, আজকের এসে দাপট কোথাও যেন চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? পরিবেশ পরিস্থিতি সব অদল বদল হয়ে গেছে। এখন ইংরেজি জানা সমস্ত ছেলে মেয়ে উকিল আদালতে কাজ করছে। তাহলে সেখানে দাঁড়িয়ে তার মতো দাপুটে মানুষও যেন কোথাও যেন পিছিয়ে পড়ছে যুগের তালে। তো সেই জায়গা থেকে যুগ এগিয়ে চলছে, তার কর্মদক্ষতা কমছে, তার আয় কমে যাচ্ছে, কিন্তু পারিবারিক ব্যয়টা কিন্তু কমছে না, সেটা বেড়েই চলেছে। তার 3 ছেলের মধ্যে 2 ছেলে অকর্মণ্য, নামেই সংসার করেছে, সন্তান উৎপাদন করেছে, এছাড়া আর কোনো কাজ নেই। তারা কিন্তু মূর্খ হয়েই পড়ে রয়েছে। আর একটি মাত্র ছেলে যে কলকাতায় পড়াশোনা করে, ছোট ছেলে, একমাত্র তার প্রতি ভরসা, যে কিনা সেখানে গিয়ে কলকাতায় পড়াশোনা করে জীবনে হয়তো কিছু দাঁড়াতে পারবে, এই তার অভিব্যক্তি এখন। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এমন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায়ের মাথায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষ দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রইয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন।
তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না, যে মানুষ পদবাচ্যই নহে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকম সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চল না। তথাপি আজিকালি করিয়া কারো আরো 1 বৎসর কাটিল। তাহলে দেখো, সময় কিন্তু থেমে থাকে না, সময় এগিয়েই চলেছে, আর তিনি যুগের নিয়মে কিন্তু পিছিয়ে পড়ছেন। এটা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। তোমরা যারা এখন পড়াশোনা করছো, তোমরা ভাবছো ঠিক আছে এই ক্লাসটা যা, পরের ক্লাসে দেখা যাবে, তারপরের ক্লাসে দেখা যাবে, ও পরীক্ষার আগের দিন পড়ে নেব। এই যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে, এতে কি হয়? এতে কিন্তু লাভের লাভ কিছু হয় না, সময় এগিয়ে চলে, তুমি পিছিয়ে পড়ো, তাই নয় কি? সময়ের তালে তুমি যখন পিছিয়ে পড়ো, জীবন কিন্তু আর তোমাকে সঙ্গ দেবে না, জীবন তোমাকে অনেকটা দূরে করে দেবে। তাই এখন তোমার যে আকাঙ্ক্ষা বা চাহিদা, তুমি যদি এখন থেকেই সেটাকে গচ্ছিত না রাখো, যেটা সঞ্চয় না করো, দেখবে যারা দূরদর্শী মানুষ হয় তারা কি করে, একটা কাজ করলো, তার থেকে যে উপার্জনটা এলো তার 50% সেভিংস করলো, 50% খরচ করলো সংসার জীবন যাত্রার নির্বাহের জন্য। কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম মানুষ সবটাই খরচের পেছনে বহন করে, কিন্তু বয়সকালে তাকে দেখার মতো কেউ নেই। আজকালকার দিনে ছেলে মেয়েরাও কিন্তু তার নিজের বাবা মাকে দেখে না। তাহলে সেখানে দাঁড়িয়ে নিজের খরচটুকু যাতে নিজের আয়ই সারাটা জীবন মাথা উঁচু করে তুমি চলতে পারো, সেই দৃষ্টিভঙ্গি রেখে ওই টাকার ব্যবহার, সদ্ব্যবহার কিন্তু তোমাকে করতে হবে। এই চিন্তাধারাটা কিন্তু আবশ্যক বলে আমি মনে করি। এখানে কিন্তু সেই কথাই বলছে যে তিনি, তার বড্ড কষ্ট হচ্ছে যে এখন ইংরেজি জানা ছেলে মেয়েগুলো ফটর ফটর করে তার চারিদিকে কথা বলছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। তার পাশের জন যিনি ইংরেজি জানেন তাকে যেই বলছে, তিনি তা তর্জমা করছেন বটে, কিন্তু সেটা অতটাও মানে হৃদয়িকভাবে তাকে বোঝানোর প্রচেষ্টায় কিন্তু নয়, ওই বলতে বলতে কোনো রকম ভাবে এড়িয়ে যাওয়া কথা। কত বোঝাবে একটা মানুষ নিজে না বুঝলে? তাকে দিয়ে কত বোঝাতে পারে? মানুষ ইরিটেশন বোধ হবেই মানুষের, এটা স্বাভাবিক। দেখবে আমরাও মাঝে মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থেকে রেগুলার পড়ে না পড়ে না পড়ে না, আর খালি বলবে যে স্যার এটা পড়িয়ে দিন, ওটা পড়িয়ে দিন, সেটা পড়িয়ে দিন। তখন আমরাও বিরক্ত বোধ হই যে তুমি সঠিক টাইমে ক্লাস অ্যাটেন্ড করো না, রেগুলার যখন পড়া দিচ্ছি পড়তে আসছো না, অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছো না, আর পরীক্ষার সময় স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। তুমি কেন? তাহলে তোমার যখন নির্দিষ্ট আমি ক্লাস দিয়েছি, তুমি সেই ক্লাসটা অ্যাটেন্ড করো। যখন তোমাকে আমি বোঝাচ্ছি অনলাইনে, তুমি তখন আমার কথায় ফোকাস না করে তুমি হয়তো পাশে ফোন নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো, সেটা কি খুব শোভনীয়? হ্যাঁ, তুমি করতে কেউ বারণ করছে না, তুমি নিশ্চয়ই করবে, কিন্তু সেটা পড়াশোনার বাইরে গিয়ে। যেটুকু টাইম পড়াশোনার ঘেরাটোপে রয়েছি, আমি ওই 1.5 ঘন্টা কি 2 ঘন্টা একটা অনলাইনের ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটুকু তুমি অন্তত মনোযোগ দাও। আমার সামনে থাকলে আমি তোমাকে ধমক দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু একটা অনলাইন ক্লাসে কি সম্ভব? তোমরাই বলো। সেটা কিন্তু সম্ভব নয়। সেখানে আমি বারবার বলতে পারি কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করাটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে তুমি সেখানে অন্যদিকে মনোযোগী, আর পরীক্ষার সময় বলতে স্যার এটা বুঝতে পারিনি, স্যার ওটা বুঝতে পারিনি, স্যার এটা বলে দিন, স্যার এই লাইনটার ব্যাখ্যা করে দিন, খালি ভয়েস মেসেজ ভয়েস মেসেজ আর ভয়েস মেসেজ। কি করে সম্ভব? তখন কিন্তু মানুষ এগুলো করে উঠতে পারে না, তখন আমরাও ইরিটেট হই। ঠিক তেমনই দেখো, জয়রাম মুক্তারের প্রতিও কিন্তু তিনি ইরিটেট হচ্ছেন যে তিনি ইংরেজি বোঝেন না, কত বোঝাবে ওইভাবে? প্রত্যেকটা জিনিস কি বুঝিয়ে দেওয়া সম্ভব নাকি? সেটা তো সম্ভব নয়। এই বোধটা কিন্তু তিনি সেখানে জাগিয়ে দিলেন। আরো আরেকটা জিনিস তিনি বলছেন যে এই সময়ের নিরিখে যে তিনি বার্ধক্যের কোলে ঢুলে পড়েছেন, সেই জিনিসটা কোথাও গিয়ে তাকে কিন্তু একটা পর্যবসিত করে দিচ্ছে, তাকে কিন্তু একটা বিরক্তির অভিপ্রকাশে কিন্তু ধুইয়ে দিচ্ছেন। তো তুমি তখন বলছেন যে আমার ছেলেটা যদি একটু কাজ করতো, বড় ছেলেটা, আজকে আমি ঘরে বসে হয়তো হরিনাম করতাম, আমাকে আর বাইরে বসে এইভাবে কাজ করতে হতো না। এই আক্ষেপ আর অনুরাগ করতে করতেই যেন তার একটা দীর্ঘ বৎসর অতিবাহিত হয়ে গেল, এটাই কিন্তু বলতে চাইছে। তারপরে কি বলছে দেখো, এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার।
3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন? মোক্তার প্রসন্ন ও হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাইয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, তবে আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালিয়েছেন, আমি ভাবিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর দুটি চক্ষু দুটিতে পূর্ণ হইয়াও গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হউন বলিয়া ঝুঁকিয়া সালাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যায় নাই। তাহলে দেখো, তিনি বয়স হতে পারে, বয়সের সাথে হয়তো ইংরেজি না জানতে পারে, কিন্তু ওই যে বলে পুরনো চাল ভাতে বাড়ে, হ্যাঁ সত্যিই তাই, অভিজ্ঞতার তো দামটা দিতে হবে। উনি দেখো অভিজ্ঞতার নিরিখে কিন্তু অনেকটা এগিয়ে। উনি একটা খুনির কেস হাতে পেল, সেই কেসটা দক্ষতার সঙ্গে পরিপূর্ণ করলো, তিনি কিন্তু সেই কাজটা সম্পন্ন করলো, এবং তিনি অবশেষে সেটাকে কি করলেন, সেটা কিন্তু তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করলেন যে না, তিনি কি করতে চান, তার জীবনের অভিব্যক্তিটা কি, তিনি সেটা বুঝিয়ে দিলেন। তিনি কোনো অংশে কম নন আর 5টা মানুষের থেকে, একটা উকিলের থেকেও কম নয়। পোস্ট হতে পারে মোক্তারের পোস্ট, উকিলের থেকে নিম্নবর্তী পোস্ট, সে একজন তাবেদার হতে পারে ওখানকার জজ সাহেবের, কিন্তু কোনো অংশেই উকিলের থেকে কম দক্ষতা তিনি রাখেন না। একটা ভাষা কখনো একটা মানুষের প্রতিবন্ধকতা হতে পারে না। আমরা চাইলেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু শিখে নিতে পারি, এটা কিন্তু তারই ইঙ্গিত বহন করছে। সেখানে জজ সাহেব তিনি অবাক অভিভূত হয়ে ভাবছেন যে এই মানুষটা কি করে সম্ভব, একটা উকিল ছাড়া কি করে সম্ভব, একটা তা হয়ে মোক্তার হয়ে দিন যাপন করছেন। তাকে প্রশ্ন করাতে তিনি তো বললেন যে না, আমি তো আপনার তাবেদার, আমি তো এখানকার মোক্তার, আমি উকিল নই। তার মানে কি, তার কাজটা উকিলের মতোই হয়েছে, কোনো অংশে উকিলের থেকে নিম্নতন হয়নি, যে কারণে সেটা কিন্তু জজ সাহেবকে অভিভূত করে তুলেছে। এখান থেকে তারই প্রমাণ দিচ্ছে। এরপর দেখো, পঞ্চম পরিচ্ছেদে চলে আসছে, বলছে কি, ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শতচেষ্টাতেও হইয়া উঠিল না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন, এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায় মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। দেখো, সেখানে তার সংসারের খরচ দিন দিন বেড়ে চলেছে, সে আর টেনে উঠতে পারছে না, তার দিন যাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে, সে আর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখছে না। যতই মনে করছে না কেন সংসারের খরচ কমাবে, কিন্তু সংসারের খরচ কমাতে পারছে না। উল্টে যেটুকু মূলধন সে জমিয়েছিল সারা জীবন, সেটুকুতে হাত পড়ছে, সেখান থেকে তাকে টাকা তুলতে হচ্ছে। তখন সে পরামর্শ পাচ্ছে কি না, সে যদি হাতিটিকে বিক্রি করে দেয়, কিন্তু তার মন মানছে না, কারণ এতদিনে বাড়ির আর 5টা সদস্যের মতো হাতিটিও তো তার বাড়ির সদস্য হয়ে উঠেছে। তাহলে বাকি মানুষগুলোকে যদি সে পরিত্যাগ করতে না পারে, হাতিটির বেলা সে শুধু একটি মনুষ্যতর জীব বলে তাকে এইভাবে দূরে ঠেলে দেবে, সেটাও তো হতে পারে না। তাই সে ভাবছে যদি হাতিটিকে ভাড়া খাটানো যায়, তাতে 2 পয়সা অর্থাগম হবে, আর তাকেও পুরোপুরি দিয়ে দিতে হবে না, এই চিন্তাধারা এলো। তখন তিনি একটি বিজ্ঞাপন লিখছেন,
হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর গোড়াকি 1 টাকা এবং মাহুতের খোরাকি এখুনে 4 টাকা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। তাহলে চৌধুরীপাড়াতে তার বাড়ি, মনে রেখো। আর কত টাকা দিয়ে সে ভাড়া খাটাতে চায়, সেখানে মাহুতের খোরাকি কত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সে কিন্তু প্রকাশ করছে। সেইগুলো কিন্তু তোমাদের বুঝে মনে রাখতে হবে ইনফরমেশনগুলো। এই বলে তিনি একটা বিজ্ঞাপন তৈরি করলেন। এরপর লিখেছে দেখো, এই বিজ্ঞাপনটা ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 টাকা থেকে 7 টাকার কম নির্বাহ হয় না। মাসখানেক পরেই বালকটি কিঞ্চিৎ আরোগ্য লাভ করিল। বড় পুত্রবধূ মেজ পুত্রবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। তাহলে দেখো, এখানে তার বড় ছেলে অসুস্থ হয়ে পড়ছে, তখন আরো খরচ বেড়ে গেল। 5 থেকে 7 টাকা রেগুলার, সেখানে হাতির ওই যে টাকাটা, সেটুকু দিয়ে কোন কাজে লাগবে বলতো? তারপরে কিছুদিন পর তারা সুস্থ হয়ে উঠলো বটে। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বড় বউ এবং মেজ বউ অন্তঃসত্ত্বা, তারা সন্তান সম্ভবা। তখন তার মাথায় আরো চিন্তা এলো যে কিছুদিন পরে আবার 2টো প্রাণীর জন্ম হবে, তখন আবার তাদের খেতে দিতে হবে, আবার খোরাকের খরচ। কোথায় পাবে এত টাকা তিনি? এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। তার মানে কি, তার বড় মেয়ে, বড় পৌত্রী মানে নাতনি, তার বড় নাতনি কল্যাণী তার নাম, সে 12 বছর বয়স হয়ে গেছে তার। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। ওর নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতন হইতো, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া, তাসপাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়োরই ঘাড়ে। তাহলে জয়রাম মুক্তারের বয়স তোমরা জেনে গেলে 60 বছর। তাহলে 60 বছর বয়সের এই জয়রাম মুক্তার কি হচ্ছে না, তিনি বলছেন যে তার বড় নাতনির এখন বিবাহযোগ্যা। ছেলে দেখা হচ্ছে, যে ছেলেকে পছন্দ হচ্ছে, দেখা যাচ্ছে ঘর বাড়ি ভালো, সেই সমস্ত ছেলেদের খাই প্রচুর প্রচুর কিছু দাবি করছে, যেটা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। আবার যে সাধারণ বাড়ির ঘরগুলো দিচ্ছে, তাদের বাড়িতে আবার মেয়ে দেওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতির মানানসই অবস্থা তিনি খুঁজে পাচ্ছেন না, যে কারণে বিয়ে দিতে পারছেন না। আর এদিকে তার ছেলে যে ঠিকঠাক ভাবে তাকে মেয়ের বিয়ে নিয়ে একটু চিন্তা করবে তা না, সে নেশা ভাঙ করে তাস পিটছে, ওদিকে পাশা খেলছে, এইসব করে তার দিন যাপন হচ্ছে। সে কখনোই কিন্তু তার নিজের মেয়ের কথা ভাবছে না। যত দায় এই বুড়োর ঘাড়ে এসেই পড়েছে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে LL পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজে বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর ওষুধ একটি শুধু এইটি নহে, আরো নাতনি রইয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সফল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, ফলে নাতনির বিবাহ দিন। কি করিবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। দেখো কি নির্মোহ দৃষ্টি জীবনের। সব আশা আকাঙ্ক্ষা, বলে না সে বালুচরে ঘর বাঁধা, নদীর ধারে বালির ঘর বানালে যেমন ঢেউ এসে তা ভেঙে দিয়ে চুরমার করে যায়, এনার জীবনে প্রত্যেকটা জায়গায় ইনি আশা রাখছেন, ভরসা রাখছেন, একটা যেন বাড়ি বানাচ্ছেন, একটা বাঁধ তৈরি করছেন, সবটা যেন সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিনি একজন খোঁজ পেলেন ভালো ছেলের, LL পড়ছে, সে LA পড়ছে।
তার সাথে বিয়ে দেবে ঠিকই, কিন্তু তার 2000 টাকা দাবি। এবার এদিকে খাওয়া খরচ 500 টাকা। তাই বলছে যে এখন আমি 2500 টাকা পাবো কোথায়? এমন অবস্থা নেই যে দলিল দস্তাবেজ কিছুই নেই, কি দিয়ে বিয়ে দেবে, কিছুই করে উঠতে পারছে না। তো সুতরাং সেটা তার কাছে বিরাট অসুবিধাজনক। ইভেন এমনকি তোমার ধরো ওই একটি নাতনি তো নয়, তারপরে আরো নাতনিরা রয়েছে। এর বিয়েতে যদি এত খরচ করে দেয়, তাহলে বাকিদের বিয়েতে কি করে খরচ করবে, সেটাও একটা কথা বটে। সেই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে। আর একই সঙ্গে দেখো, কনিষ্ঠ পুত্র মানে ছোট ছেলে, যে কলকাতায় পড়াশোনা করছিল, যার প্রতি একটা আশা ভরসা ছিল যে সে মানুষের মতো মানুষ হবে, সে কিন্তু বিয়ে পরীক্ষা দিয়েছিল। বিয়ে পরীক্ষা দেওয়ার পরে সে দেখো ফেল করে গেছে। তাহলে সেখানেও কিন্তু একটা আশা ভরসার প্রতি জল পড়ে গেল। এরপরে তিনি তার বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে বন্ধুরা কি পরামর্শ দিচ্ছে, যে আপনি একটা জ্ঞানী মানী মানুষ, আপনার বিচক্ষণতা প্রচুর, আপনি মায়া পরিত্যাগ করুন, ওই হাতিটিকে আপনি বিক্রি করে দিন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাইয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। কোথায় মেলা হয় মনে রেখো? বামুনহাটে। সেখানে বিস্তর গরুর বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থ আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকায় অনায়াসেই পেতে পারবেন। কেঁচোর খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আর তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়। সে যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তবে দাম যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। তাহলে দেখো, পরিবেশ পরিস্থিতি টাকা পয়সা এমন একটা জায়গায় এসে ঠেকেছে, তার কিন্তু আর কোনো রকম যন্ত্রণাদগ্ধ অবস্থার মধ্যে সীমাবদ্ধতা নেই। সে কি চাইছে? সে চাইছে অন্তত পক্ষে তার হাতিটা বিক্রয় হোক। তার বন্ধুরা তাকে বোঝালো, কি বোঝালো, যে বাড়ির মেয়েকে কি সারা জীবন বাড়িতে রাখা যায়? তাকে বিয়ে দিয়ে তো শ্বশুর বাড়ি পাঠাতে হবে, এ তো সামাজিক নিয়ম। তাহলে সেই জায়গা থেকে কেন, হাতিটাও তো আপনার বাড়ির মেয়ে, তাহলে তাকে বিয়ে দিয়ে যদি অন্য বাড়ি পাঠানো যায়, তাহলে সেইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়েই তাকে বিক্রি নয় করুন। এত কিছু বোঝানোর পরে অবশেষে তিনি রাজি হলেন। তিনি রাজি হওয়ার পরে দেখো, তিনি বলছেন যে তাহলে এই যে মেলাটা হচ্ছে, এই মেলাতে তাহলে পাঠিয়ে দাও, যদি কেউ 200-500 টাকা কমও দেয় তবুও বিক্রি করে দেবো। কেন না, সেই আর্থিক অনটন আজকের বড্ড তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাহার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, যাইবার পূর্বে হস্তিভোজন করিতেছেন। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিল, আদর, যাও মা, বামুনহাটে মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার ওপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে তখন অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশ অভুক্ত পড়িয়া রহিল। তাহলে দেখো, কাছের মানুষকে পরিত্যাগ করার যন্ত্রণা যে কি, জয়রাম মুক্তারের এই জীবনযাপনের ক্ষেত্র দিয়েই আমরা কিন্তু বুঝতে পারছি। দেখো, তাকে বিদায় দিতে হবে, তাকে সবকিছু খাওয়ানো হচ্ছে, শেষে তিনি নিজের হাতে নিজেদের জন্য খাওয়ার যে রসগোল্লা সেটুকু অবধি তাকে খাইয়ে দিল, দিয়ে তাকে শেষ বাণীটুকু কিন্তু বলতে পারলো না যে তোমাকে বিক্রির জন্য পাঠাচ্ছি। তাকে
কি বলছে, আদর মা তুমি যাও গিয়ে মেলা ঘুরে এসো। তাহলে মনের সেই অমোঘ বাণী আসলে হৃদয় থেকে তো বিক্রি করতে চাইছে না, সেই যন্ত্রণাটার কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু তিনি এভাবেই দেখাচ্ছেন। তিনি বাড়ি চলে এলেন, সে মেলায় চলে গেল, এইদিকে তার কিন্তু খাওয়া দাওয়ায় আর মন নেই। স্নান করলো বটে, খেতে বসলো বটে, কিন্তু সেভাবে খেতে পারছে না, কারণ হৃদয়টা তো কান্নায় ফেটে যাচ্ছে, সেটা তো তিনি কাউকে বোঝাতে পারছেন না। এখানে কিন্তু তারই ইঙ্গিত বহন করছে। এবার দেখো ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয়। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া তা কাহারও কোনো খেদের চিহ্ন যে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের সেই রূপ এইরূপ মনে হইতে লাগিল। বাড়ির লোক বলিতে লাগিল, না আহ আদর রোগা হয়ে গেছে, বোধ হয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীতে হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। তাহলে দেখো, হাতি বাড়ি ফিরে এলো, বিক্রি হয়নি, যথাযথ মূল্য কেউ তাকে দিতে পারেনি, তাই সে ফিরে আসতে সবাই যে রাগ করেছে এমনটা নয়, সবাই উৎসাহের সঙ্গেই বলছে যে বেশ কয়েকদিন খাওয়া হয়নি তাই জন্য ওর এমন অবস্থা, ওকে তাহলে কি করতে হবে, এই কদিন খাইয়ে দাইয়ে একটুখানি পরিপুষ্ট করতে হবে, বড্ড রোগা হয়ে গেছে। কিন্তু একই সঙ্গে এটাও দানা বাঁধছে যে তাহলে কল্যাণীর বিয়ের কি হবে, টাকা পয়সা তো জোগাড় হলো না, সেইটুকুর তো একটা জায়গা বা পরিসমাপ্তি কিছু তো একটা দরকার, সেটা নিয়ে তো একটা কনক্লিউশন টানতে হবে আপনাদেরই, সেটা কি করবেন, এই চাপ কিন্তু এসে পড়ছে ফের। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিল, ওই যা আবার মুখুজ্জে মশাই বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। তাহলে দেখো কথাটা কি সুন্দর, এক একজন বিভিন্ন রকম পর্যালোচনা করছেন যে কেন বিক্রি হলো না। সেই সময় একজন বললেন যে আসলে উনি ব্রাহ্মণ মানুষ মুখর, যে বুঝতেই পারছো, তাহলে সেখানে দাঁড়িয়ে তিনি যে বলেছেন না তুমি মেলা দেখে এসো, অর্থাৎ ফিরে আসার বার্তা দিয়েছে, তাই উনি তো আজকালকার দিনের মতো এইরকম ভণ্ড ব্রাহ্মণ নন, তাই ওনার বাক্য যেন বেদ বাক্য, আগেকার দিনের ব্রাহ্মণ, তাহলে সেই বেদ বাক্য সহিত যা বলেছে তাই মিলে গেছে, তাই জন্য ফিরে এসছে, বিক্রি হয়নি, এটাই বলছেন তারা। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো দেশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। সে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়া জমে, সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। তাহলে দেখো, এই মেলাতে যেখানে যেখানে আর্ট যেগুলো বিক্রি হয় না সেগুলো ওই রসুলগঞ্জের মেলায় বিক্রি হয়, তখন সেখানে সব চলে যায়, তাই জন্য আদরিণীকেও সেখানে পাঠাবার জন্য কিন্তু উপক্রম হইল। আজ আবার আদরিণীর মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুনিয়া উঠিয়া শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বললেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে। আসলে এবার যদি সে সামনে গিয়ে কিছু বলে তাহলে আবার যদি ফলে যায়, এই সংস্কার বশত সে কিন্তু আর তার সামনে গেল না, সে আদরিণী চলে গেল। তার কল্যাণী, তার যে বড় নাতনি, সে এসে তাই বলছেন যে আদরিণী যাওয়ার সময় যে কাঁদছিল, কষ্ট পাচ্ছিল, আর তখন জয়রাম মুক্তার বললেন আসলে ওরা অন্তর্যামী, যে ওদের বুঝতে পারে যে এ বাড়িতে আর ফিরে আসতে পারবে না, সেই হৃদয়ের আকুলতা বশতই কাঁদছিল। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রনয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা।
তাহলে দেখো কি যন্ত্রণা। সে বলছে যেন সে মেয়ে বিদায় করলে যে যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে, এখানে কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। বলছে যে আমি আমার নাতনির বিয়ে হয়ে যাক, বিয়ে হয়ে গেলে কিন্তু আমি আবার তুই যার ঘরে যাবি তার জন্য রসগোল্লা সন্দেশ এইসব নিয়ে যাবো, তুই কিন্তু চিন্তা করিস না। তাই বলছে যে তুই আমার একবার তুই দাঁড়া, সেই বাড়িতে গিয়ে দেখা করে আসবো। আসলে মেয়ের প্রতি যে অভিমান, মেয়ে যে তার প্রতি অভিমান করেছে সেটা কিন্তু একটা বুঝতে পারছে সে, যে তার এই কাজটা করা উচিত হয়নি, যতই হোক সে বাড়ির সদস্য হয়ে উঠেছিল এখানে। তাই জন্য বলছে যে কি করব, এটা একটা পরিস্থিতির শিকার হয়েছে সে, সে পরিস্থিতি থেকে মোকাবিলা করতেই তাকে এই বিদায় সম্ভাষণ দেওয়া, তাছাড়া আর কিছুই নয়। এরপরে সপ্তম পরিচ্ছেদ। বলছে দেখো, পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায়ের মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রপাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরটি হইয়া উঠিয়াই মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। তাহলে দেখো, সে যেতে না যেতেই তার মধ্যে কিন্তু আর না ফেরার বেদনা ফুটে উঠেছে। তার পেটে যন্ত্রণা শুরু হয়েছে, সে আরো শারীরিকভাবে কষ্টে কাতর হয়ে উঠছে। মাহুত সারা রাত চিকিৎসা করেছে, কিন্তু চিকিৎসার খুব একটা ফল লাভ হলো না। তাই জন্য মাহুতের আশঙ্কা সে হয়তো বাঁচবে না। যদি মারা যায় তাহলে তাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় কোথাও, এখানেই আশেপাশে কোথাও জমি দেখে তাকে কিন্তু মাটিস্থ করতে হবে। তাই জন্য মাটির জায়গার প্রয়োজন, মাটির প্রয়োজন। তো এই আশা নিয়ে তাই সে বলছে কর্তা মহাশয়কে কিন্তু অতি অবিলম্বে তাহলে জানানো প্রয়োজন, তিনি এসে যদি কোনো ব্যবস্থা করেন। বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যাতনায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে অসুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তাহলে দেখো, মেয়ের প্রতি বাবার যেরকম একটা টান ক্রিয়া করে, যেরকম ভাবে সে যন্ত্রণায় ছটফট করে, এখানে কিন্তু সেই রূপ ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ, তাহলে মেয়ে বলে কথা, তাহলে মেয়েকে কি এইভাবে কি ফেলে দেওয়া যায়? সে কষ্টে কাতর, এক্ষুনি গাড়ি বার কর, আমি এক্ষুনি যাব। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চিঠি চাষি লোকটি কোচ বাক্সে বসিল। তাহলে যে চাষি লোকটি এই চিঠিটা নিয়ে এসেছিল তিনিও সঙ্গে গেলেন, আর তারাও গাড়িতে করে রাত্রিবেলা রওনা দিয়ে দিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণী সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আম্বনের ভিতর পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িল। তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। তাহলে তিনি যখন গেলেন সব শেষ, আদরিণী আর নেই। তাকে দেখে তার ওপরেই তিনি হামলে পড়লেন, এ কি করলি মা, তুই অভিমান করে চলে গেলি আমার ওপরে। তাহলে দেখো কি যন্ত্রণা তার হৃদয়ে। তার এখন মনে হচ্ছে যে কেন পাঠালাম, তার থেকে আমার কাছে থেকে যাওয়াই ভালো। সেই মনের যে অভিব্যক্তি, সেই যন্ত্রণা, এই যন্ত্রণার কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, এই যন্ত্রণা কিন্তু অসীম অনন্ত, সেই জায়গায় কিন্তু ফুটে উঠেছে। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায়ের মহাশয় জীবিত ছিলেন। শেষ লাইনে এই দিয়ে শেষ করতে, যে সে এতটাই কষ্টে কাতর, সে এতটাই ডিপ্রেস হয়ে গিয়েছিল যে সে কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলো না। সে কি করলো, সে 2 মাসের মধ্যে শোকস্তব্ধ হয়ে তার হৃদয় আর বিস্ফারিত করতে পারলো না, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এভাবেই গল্পের পরিসমাপ্তি ঘটছে। আলটিমেটলি দেখো, মানুষের সাথে মানুষের আজকালকার দিনের বন্ডিং কতটুকু থাকে, সেইটুকুর ঊর্ধ্বে গিয়ে একটা পশুর সঙ্গে একটা মানুষের যে অন্তরঙ্গ বন্ধুত্ব, যে আত্মতৃপ্তি, সেটা কোথাও গিয়ে পরিপূর্ণতা পাচ্ছে। সে যতদিন বেঁচে ছিল তার সেই কষ্টের মধ্যেও কিন্তু হাতিটিও কষ্ট করে হলেও জীবনযাপন করেছে।
আর সেই হাতিটি যখন চলে গেল, হাতির কষ্টে মানুষটিও কিন্তু চলে গেল। তাহলে মানুষের সঙ্গে জীবের যে একটা অফুরন্ত হৃদয়ের টান, সেটা এই গল্পটি না পড়লে কিন্তু বোঝা যায় না। হৃদয়ের সেই কষ্টকাতর ব্যথাতুর হৃদয়ের যন্ত্রণা আকাঙ্ক্ষা যেভাবে ফুটে উঠছে, সেটা কিন্তু সত্যিই অভাবনীয়। তোমার প্রভাত কুমার মুখোপাধ্যায় সেদিক দিয়ে সত্যিই দক্ষতা দেখিয়েছেন। আমি যে প্রথম পর্বে তোমাদেরকে জন বোলবির অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, সেই থিওরির সঙ্গে দেখো ম্যাচ পাচ্ছ কি না, যে একটা সন্তানের সঙ্গে পিতামাতার যে অ্যাটাচমেন্ট, যেভাবে তারা একে অপরকে নিয়ে যেভাবে জীবনযাপনে অগ্রসর হয়, সেটা কি এখানের সাথে ম্যাচ পাচ্ছ? যে একটা পশুর সঙ্গে মানুষের সেই অ্যাটাচমেন্ট, এখানে তারাও যেন সন্তান এবং পিতার ভূমিকা পালন করছে। যাই হোক, তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করলে তারাও ভীষণভাবে উপকৃত হতে পারবে ভিডিওটি দেখে। আর এই ভিডিও থেকে, এই আদরিনী গল্পটি থেকে তোমরা কোনো কোয়েশ্চেন আনসার ডিমান্ড করো কিনা, সেটা কিন্তু অতি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। যদি তোমরা চাও, আমি কিন্তু এর বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার বা ইম্পর্টেন্ট লাইন কোনগুলো থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা প্রচুর, সেইগুলো কিন্তু আমি এখানে তুলে ধরতে পারি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এই গল্পের আলোচনা কিন্তু শেষ করছি। ভবিষ্যতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের জন্য একটা স্পেশালি আমি একটা ইমেল আইডি রেখেছি, সেটা আমি এখানে দেখছো স্ক্রিনে যাচ্ছে। এই ইমেল আইডিতে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, তোমরা কিন্তু মেল করে পাঠাতে পারো, অতি অবশ্যই রিপ্লাই পাবে। আর কমেন্ট সেকশন তো খোলাই রইলো, যদি কিছু জানাতে চাও জানিও। আর যদি কিছু অসুবিধা থাকে সেটাও জানিও, সলভ করবার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।